চন্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি পৌষ পার্বণ হয়ে গেল, এর শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা সবাই ভালো আছো? গত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের অনেকগুলো শিকরণফল আলোচনা করেছি। আজকে আমরা এমন একটা শিকরণফল নিয়ে আলোচনা করব, তোমরা ভেবে দেখো। তোমরা কেউ হয়তো বা কক্সবাজার যাও, কেউ বা সেন্ট মার্টিনে যাও, কেউ সাজেক যাও, বিভিন্ন জায়গায় যাও। কিন্তু কক্সবাজার গিয়েছো, হাঁটাহাঁটি করছো, দৌড়াদৌড়ি করছো, সমুদ্র সৈকতে দৌড়াদৌড়ি করতেছো, আনন্দ উপভোগ করতেছো, ঘামছো। ঠিক একই দৌড়াদৌড়ি কিন্তু চান্দিনাতেও তোমরা করছো। তোমরা ঘামছো, দেখবে যে ঘামটা তাড়াতাড়ি করে শুকাবে, কিন্তু কোথায়? হ্যাঁ, চান্দিনাতে। এই বিষয়টা যেই কারণ, তার নাম হচ্ছে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আজকের শিক্ষণফলটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কিত। আজকের শিক্ষণফল হবে এই অধ্যায়ের 9 নম্বর শিক্ষণফল। আমরা শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করব। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা মধ্যে সম্পর্ক আমরা বিশ্লেষণ করব। এবং এই শিক্ষণফলটা দিয়ে কিন্তু আমরা এই অধ্যায়টা শেষ করব। তাহলে আপেক্ষিক আর্দ্রতা, আগে আমরা বুঝি আর্দ্রতা বলতে আমরা কি বুঝি, যার ইংরেজি নাম হচ্ছে হিউমিডিটি। বায়ুতে যদি জলীয় বাষ্প মিশে, তাহলে ওই বায়ুটাকে বলছি আমরা আর্দ্র বায়ু। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে বলবো আমরা আর্দ্র বায়ু। আর্দ্রতা মিতি বলতে পদার্থবিজ্ঞানের এমন একটা শাখা বুঝবো, যে শাখায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প নিয়ে আমরা আলোচনা করব। আর্দ্রতা আবার দুরকম হতে পারে। একটাকে বলবো আমরা পরম আর্দ্রতা, আরেকটাকে বলবো আমরা আপেক্ষিক আর্দ্রতা। অ্যাবসলিউট হিউমিডিটি আর রিলেটিভ হিউমিডিটি। পরম আর্দ্রতা বলতে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণে আলোচনা করে। ধরো কোন স্থানের একক আয়তনের বায়ুতে 5 গ্রাম পার, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা বলতে বোঝাবে ওই স্থানের 1 সেন্টিমিটার কিউব আয়তনে 5 গ্রাম জলীয় বাষ্প আছে। অর্থাৎ সেন্টিমিটার কিউব মানে সিসি, অর্থাৎ 1 সিসি বায়ুতে 5 গ্রাম জলীয় বাষ্প আছে। এটাকে বলা হয় পরম আর্দ্রতা। অর্থাৎ পরম আর্দ্রতা দিয়ে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ নিয়ে আলোচনা করে। কিন্তু এটা দিয়ে আমরা জলীয় বাষ্পের সঠিক ধারণাটা পাই না। আবহাওয়া বিজ্ঞানে যে ধারণাটা আমরা দেখি, প্রতিদিন খবরে যদি আমরা লক্ষ্য করি, দেখবে বলা হবে যে আজকের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা অত, পরম আর্দ্রতা নয়। কিন্তু তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি বুঝবো আমরা? আপেক্ষিক আর্দ্রতা বলতে এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই তাপমাত্রায় ওই বায়ুকে ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর।
এই দুটা রাশির অনুপাত হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমরা আমাদের মূল বিষয় হবে আপেক্ষিক আর্দ্রতা, আমরা ওদিকেই যাব। পাশাপাশি টার্মগুলো আমাদের একটু আলোচনা করে নিতে হবে। এখানে শিশিরাঙ্ক বলে যে শব্দটা বলছি, যাকে বলছি আমরা ডিউ পয়েন্ট, ইংরেজিটা ডিউ পয়েন্ট, শিশির যুগাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় শিশির জমা শুরু করে অথবা যে তাপমাত্রায় শিশির অদৃশ্য হতে শুরু করে। সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা ওই বাষ্পচাপটাকে বুঝি, ধরো কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ, সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, ওই বায়ু যে চাপ দেয় তাকে বলবো আমরা সম্পৃক্ত বাষ্প চাপ। আর কোন স্থানের বায়ু যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার থেকে যদি কম পরিমাণ জলীয় বাষ্প থাকে, এইটা যে পরিমাণ চাপ দেবে তাকে বলবো আমরা অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্ক এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় ওই স্থানের বায়ু তার অভ্যন্তরস্থ, তার মধ্যস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। ধরো কোন স্থানের বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ওই স্থানের শিশিরাঙ্ক হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কোন স্থানের বায়ু 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অসম্পৃক্ত, যদিও বাষ্প দ্বারা সে অসম্পৃক্ত আছে, ওই স্থানের বায়ুর তাপমাত্রা কমিয়ে যখন আমরা 15 ডিগ্রি সেন্টিগ্রেড করবো, আমরা দেখবো ওই স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা অসম্পৃক্ত জলীয় বাষ্পের যা চাপ হবে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ঠিক তাই হবে। এবং আজকে শিক্ষণফলটা কিন্তু শিশিরাঙ্কের সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক। আমরা শিশিরাঙ্ক কি বলেছি, আপেক্ষিক আর্দ্রতাও কি বলেছি। এবং আমরা দেখবো কোন স্থানের বায়ুতে জলীয় বাষ্পের ভর চাপের সাথে সম্পর্কিত হবে। তাহলে আমরা পরবর্তী লাইনটাই বলে বলবো কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, তারপর ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। এবং আমরা দেখবো অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সাথে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সম্পর্ক আছে। আলটিমেটলি আমরা বলে ফেলবো আর হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। জলীয় বাষ্পের চাপ এটাকে আমরা বলবো F থিটা, এটাকে বলে ফেলবো আমরা F থিটা 1, ক্যাপিটাল F থিটা 1, F থিটা। এবং আপেক্ষিক আর্দ্রতা সবসময় কিন্তু শতকরা হারে প্রকাশ করা হয়। মনে করি আমরা চান্দিনার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। এটা বলতে বুঝবো চান্দিনার বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার ছিল তার 50 ভাগ জলীয় বাষ্প চান্দিনার বায়ুতে আছে। এবং প্রথম যখন আমরা বলা শুরু করেছিলাম আজকে, এখানে বলেছিলাম যে কক্সবাজার থেকে চান্দিনার বায়ুটা সম্পর্কিত ধারণাটা আমরা আপেক্ষিক আর্দ্রতা দেব। এবং এক কথা বলা হয় যে একই তাপমাত্রায় কক্সবাজার থেকে চান্দিনাটা বেশি আরামপ্রদ। কেন? আমরা বলা শুরু করেছিলাম কক্সবাজারেও দৌড়াতে গেলে ঘাম হবে, শরীরে ঘাম হবে, চান্দিনাতে দৌড়াতে গেলে ঘাম হবে, কিন্তু চান্দিনাতে তাড়াতাড়ি করে কিন্তু ঘামটা শুকিয়ে যাবে, কক্সবাজার তা শুকাবে না। কেন? কারণ কক্সবাজারের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু খুব বেশি একই তাপমাত্রায়, চান্দিনার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম। যে কারণে চান্দিনার বায়ুর যেহেতু আপেক্ষিক আর্দ্রতা কম, চান্দিনাতে ঘামটা হবার, শরীরে ঘামটা হওয়ার সাথে সাথে কিন্তু ঘামটা বায়ু নিয়ে নেবে, কারণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কম। কিন্তু কক্সবাজার যেহেতু সমুদ্র চারপাশে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, আমাদের শরীরে যে ঘাম হচ্ছে ওই ঘাম প্রকৃতি না নিলেও চলবে, আর ঘাম না শুকানোটাই কিন্তু অস্বস্তির মূল কারণ হয়ে যায়। যার জন্য একই তাপমাত্রায় কক্সবাজার থেকে চান্দিনাটাকে অনেকখানি আরামপ্রদ মনে হবে। এটা অনুধাবনের প্রশ্নে বারবার আসে বা তাৎপর্যমূলক প্রশ্নে এসব প্রশ্ন আসতে দেখা যায়। এই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখন আপেক্ষিক আর্দ্রতা আমরা যে যন্ত্র দিয়ে নির্ণয় করব, সেই যন্ত্রকে বলে আর্দ্রতা মাপক যন্ত্র বা আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র।
আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা নির্ণয় করব আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র, ইংরেজি হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার বাংলাও বলে হাইগ্রোমিটার। 4 ধরনের আর্দ্রতা মাপক যন্ত্র আছে। একটা হচ্ছে সিক্ত শুষ্ক বল মাত্রা মাপক যন্ত্র, শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র, রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র, ক্যাশ আর্দ্রতা মাপক যন্ত্র। সিক্ত শুষ্ক বল, ওয়েট এন্ড ড্রাই হাইগ্রোমিটার, শিশিরাঙ্ক ডিও পয়েন্ট হাইগ্রোমিটার, রাসায়নিক কেমিক্যাল হাইগ্রোমিটার এবং ক্যাশ হচ্ছে হেয়ার হাইগ্রোমিটার। আমরা শুধু কেবলমাত্র সিক্ত শুষ্ক বল আর্দ্রতা মাপক যন্ত্র নিয়ে আমরা আলোচনা করবো। আমরা এই 3টা নিয়ে আমরা আলোচনা করছি না। সিক্ত ও শুষ্ক বল আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে কিভাবে আর্দ্রতা মাপছে আমরা সেই কৌশলটার দিকে যাচ্ছি। এক্ষেত্রে 2টা থার্মোমিটার একই যন্ত্রের পাশাপাশি আমরা দেখব দুটোর স্কেলিং করা থাকছে। সিক্ত বল, এটার এখানে লিনেন বা মসলিনের পলতে জড়ানো থাকে এটার বাল্বটা, এবং এটা একটা পানিপূর্ণ পাত্রে ডুবানো থাকবে, বলতে এটা হচ্ছে শুষ্ক বাল্ব। এটার বাল্বটা সিক্ত মানে ভিজে থাকছে, এবং এটা যে তাপমাত্রা প্রদর্শন করবে এটাকে বলবো আমরা θ1, এটা যে তাপমাত্রা প্রদর্শন করবে এটা হচ্ছে θ2। তাহলে সিক্ত ও শুষ্ক বল বা আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। প্রথমে এই যন্ত্র দুটার থেকে আমরা দেখে নেব যে θ1 এর তাপমাত্রা কেমন। স্বাভাবিক অবস্থায় যখন মসলিন বা লিনেনের পলতে ছিল না তখন 2টা থার্মোমিটার কিন্তু একই তাপমাত্রা প্রদর্শন করবে। এখন যে স্থানে তাপমাত্রা নির্ণয় করতে হবে ওই স্থানে যখন আমরা নিয়ে গিয়েছি এবং এটাকে মসলিন বা লিনেনের পলতে দিয়ে ভিজিয়ে রেখেছি বাল্বটাকে, মসলিন বা লিনেন কি করবে বাল্বটাকে ভিজালে এই পলতেটা শুকাবে কেমন করে, সে পারদ থেকে থার্মোমিটারের ভেতরে যে পারদ আছে পারদ থেকে তাপটা নেবে। তাপটা নিলে পরে পারদ থেকে তাপ নিল, পারদটা নিচের দিকে চলে আসবে, অর্থাৎ সে বাষ্পায়ন করছে, পানিটাকে বাষ্প করে ছেড়ে দিচ্ছে, যার জন্য পারদটা নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ বাষ্পায়িত হওয়ার জন্য যে তাপটা সে তাপটা কিন্তু সে পারদ থেকে নেবে। শুষ্ক বাল্বের থার্মোমিটারের পার্ট কিন্তু একই আছে, কক্ষ তাপমাত্রা যত ওই যে স্থানে তাপমাত্রা বা ওই স্থানে যেমন, কিন্তু সিক্ত বাল্ব কি করছে তার পলতের কারণে সে কি করছে, যেহেতু সে বাল্বের সাথে লাগানো আছে তাহলে পারদ থেকে তাপটা নিয়ে বাষ্পায়ন করে ছেড়ে দিচ্ছে। এবং আমরা দেখবো 2 থার্মোমিটারের পার্টের মধ্যে পার্থক্য আছে।
ধরো θ1 যদি এইটা হয়, θ2 রাফলি একটু কমে আসবে, দুই থার্মোমিটারের পার্টের পার্থক্য হবে। এবং এই দুইটা থার্মোমিটারের পার্টটা কিন্তু আবার নির্ভর করবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কেমন। যদি বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাহলে দুই থার্মোমিটারের পার্টের কোনো পার্থক্য থাকবে না, কিন্তু যদি সম্পৃক্ত না হয় তাহলে পার্থক্য থাকবে। এবং গ্লেসিয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি, θ1 মাইনাস θ সমান g ইন্টু θ1 মাইনাস θ2। এখানে জি হচ্ছে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক, জি হচ্ছে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক, গ্লেসিয়ারের উৎপাদক। এটা বিজ্ঞানী গ্লেসিয়ার করেছেন। তো θ1 যদি আমরা শুষ্ক বলবের তাপমাত্রাটা পেয়ে নেই, θ2 আমরা আর্দ্র বলবের তাপমাত্রা পেয়ে নেই, θ হচ্ছে শিশিরাঙ্ক, এখান থেকে আমরা পাবো θ সমান g ইন্টু θ1 মাইনাস θ সমান θ1 মাইনাস g ইন্টু θ1 মাইনাস θ2 শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক আমরা পেয়ে যাব এই গ্লেসিয়ারের উৎপাদকের সূত্র থেকে। গ্লেসিয়ার সূত্র অনুসারে আমরা থিটা পাবো। থিটা পেয়ে যাওয়ার পর রেনল্ড তালিকা আছে, সেই তালিকায় আমরা দেখব বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত কত, ওই চার্টে কিন্তু দেয়া আছে। আমরা দেখব 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে বিভিন্ন তাপমাত্রায় বাষ্পচাপ কত, ওইটা দেয়া আছে। কিন্তু ওখান থেকে রেনল্ড তালিকা থেকে আমরা কিন্তু বিভিন্ন তাপমাত্রায় বাষ্পচাপ জেনে নিই। ওখান থেকে আমরা কি করব, যে আপেক্ষিক আর্দ্রতা আমরা দেখেছি আর সমান এফ থিটা, মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, এফ থিটা হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ ইনটু 100%। তাহলে আমরা শিশিরাঙ্ক যদি জানি, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ জানবো রেনল্ড তালিকা থেকে। আবার বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ কত জানলাম আমরা, 100% গুণ করলেই আমরা কিন্তু আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাব। এইভাবে সিক্ত এবং শুষ্ক বল আর্দ্রতাভাবক যন্ত্রের সাহায্যে খুব সহজেই আমরা কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে ফেলতে পারি। এবং সতর্কতাও কিন্তু আছে, তাপমাত্রা দুটো যখন স্থির হবে, থার্মোমিটারের পারদ যখন স্থির তাপমাত্রায় আসবে তখন আমরা পাঠ নেব, পার্থক্যটা খুব ভালো করে লক্ষ্য করে নেব, ইত্যাদি ইত্যাদি। এইভাবে সিক্ত এবং শুষ্ক বল আর্দ্রতাভাবক যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে ফেলতে পারি। যে কথা বলেছিলাম আমরা, একই কথা, তাৎপর্যমূলক প্রশ্ন, যে বর্ষাকাল থেকে শীতকালে দেখবো যে আমরা কাপড় তাড়াতাড়ি করে শুকাচ্ছে, একই কারণ আপেক্ষিক আর্দ্রতা, যেটা বলেছিলাম কক্সবাজার এবং চাঁদিনার বিষয়। কারণ বর্ষাকালের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেশি, শীতকালের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম, একজন শীতকালে কাপড় শুকাতে অনেক সুবিধা হয়, ইত্যাদি। এটা গাণিতিক সমস্যা আমরা দেখি। নির্দিষ্ট কোনো দিনে স্থানের তাপমাত্রা এবং শিশিরাঙ্ক 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা। এসব প্রশ্নে কিন্তু সম্পৃক্ততা, বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেয়া থাকবে, দেয়া আছে 10, 11, 19, 20, দেয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 9.2,
9.9, 16.5 এবং 17.7 মিলিমিটার মার্কারি প্রেসার এটুকু দেয়া আছে। আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু শিশিরাঙ্ক দেয়া আছে 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বায়ুর তাপমাত্রা দেয়া আছে 19.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের বের করতে হবে F থিটা 8 এবং F থিটা 1 8, অর্থাৎ শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ এবং বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ যদি বের করতে পারি তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারবো। কিন্তু দেখো F থিটা কিন্তু সরাসরি দেয়া নেই, 10.5 দেয়া নেই, 10 এবং 11 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া আছে। আমরা দেখব 11 বিয়োগ 10 মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যে বাষ্পচাপের পার্থক্য কত? বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 0.7 মিলিমিটার মার্কারি প্রেসারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পার্থক্যে বাষ্পচাপের পার্থক্য এত। আমাদের দরকার লাগবে 0.5, সুতরাং 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পার্থক্যে বাষ্পচাপের পার্থক্য 0.5 ইন্টু 0.7 মিলিমিটার মার্কারি প্রেসার 0.35 মিলিমিটার পারদ চাপ। সুতরাং আমরা বলবো 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ F থিটা 1 বলছি আমরা, 10 এ দেয়া আছে 9.2 9.2 প্লাস 0.35 মিলিমিটার মার্কারি 9.55 মিলিমিটার মার্কারি আমরা পেয়ে গেলাম F থিটা। ঠিক একইভাবে আমরা বলবো 19 থেকে 20 বিয়োগ 19 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যে বাষ্পচাপের পার্থক্য আগের মতোই আমরা করে নেব 0.2 1.2 মিলিমিটার মার্কারি প্রেসার। এই ক্ষেত্রে আমরা দেখব 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পার্থক্যে বাষ্পচাপের পার্থক্য 1.2 ইন্টু 0.48 মিলিমিটার মার্কারি প্রেসার। সুতরাং আমরা বলবো 19.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ F থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা দেখেছি 19 এর জন্য আছে 16.5 প্লাস 0.48 16.98 মিলিমিটার মার্কারি প্রেসার। এইবার যদি আমরা মূল সূত্রে চলে যাই, সুতরাং R সমান F থিটা বাই F থিটা 1 ইন্টু 100%। আমরা দেখলাম F থিটা হচ্ছে 9.55 16.98 into 100% 56.24%। একটা সাধারণ অঙ্ক আমরা নিয়েছি, তোমরা এরকম অনেক অঙ্ক কিন্তু বিভিন্ন বইতেই পাবে। আমি সাধারণতপন থেকে নিয়েছি, তোমরা যে কোনো বইয়ের অঙ্কই কিন্তু করতে পারো। সৃজনশীল প্রশ্নে আপেক্ষিক আর্দ্রতা থেকে প্রশ্ন বারবার কিন্তু আসতে দেখা যায়। তোমাদের জন্য SW থাকবে সাধারণতপন বইয়ের, SW থাকবে সাধারণতপন বইয়ের 18 থেকে 27।
এই অঙ্কগুলো যদি বারবার করে প্র্যাকটিস করো তাহলে পাশাপাশি অন্য বইগুলো নেও, সহযোগী 3-4টা বই নাও না, দেখবে যে অঙ্কগুলো যদি করে ফেলো দেখবে যে সৃজনশীল প্রশ্নের পাশাপাশি অবজেক্টিভ প্রশ্নের তোমরা খুব ভালোভাবেই কিন্তু উত্তর দিতে পারবে। তাহলে আজকে আমরা যে শিখনফল পড়লাম 9 নম্বর শিখনফল। এই শিখনফলে আমরা শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছি এবং এর মধ্যে আমরা বলতে চেয়েছি আর্দ্রতা বলতে কি বোঝায়, আপেক্ষিক আর্দ্রতা কি, এবং আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আবহাওয়া বিজ্ঞানী প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাসে একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমাদেরকে দেয়। এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার যে যন্ত্র তার নাম বলেছি আমরা আর্দ্রতা মাপক যন্ত্র, আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র বা হাইগ্রোমিটার। 4 রকমের হাইগ্রোমিটার আছে: সিক্ত শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র, শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র, রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র এবং কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। এর মধ্যে আমরা সিক্ত শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র নিয়েছি এবং দেখেছি 2টা থার্মোমিটার মধ্যে একটা বাল্ব সিক্ত বা ভিজা থাকে, মসলিমের বলতে তার এটা নিম্ন তাপমাত্রা প্রদর্শন করে, আর শুষ্ক বাল্ব বায়ুর তাপমাত্রা প্রদর্শন করছে। এখানে গ্লেসিয়ার উৎপাদক আমরা ব্যবহার করেছি যে θ1 - θ সমান g × θ1 - θ2 গ্লেসিয়ারের সূত্র। এখান থেকে θ হচ্ছে শিশিরাঙ্ক। রেনল্ড তালিকা থেকে আমরা প্রথমে শিশিরাঙ্ক নির্ণয় করার পরে গ্লেসিয়ার উৎপাদকের সূত্রের সাহায্যে, তারপর রেনল্ড তালিকা থেকে আমরা বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত জেনে নিয়েছি এবং সূত্র থেকে আমরা খুব সহজেই কিন্তু আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পেরেছি। একটা গাণিতিক সমস্যা আমি এখানে করে দিলাম, SW দিয়েছি। তোমরা এর মধ্যে কিন্তু বাকি গাণিতিক সমস্যাগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারবে। তাহলে আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় ধরবো, এর মধ্যে যতটা অবজেক্টিভ প্রশ্ন আছে তোমরা ভালো করে পড়ে ফেলো, রেডি হয়ে যাও তোমাদের, কারণ পরবর্তীতে আমরা কিন্তু মাসিক পরীক্ষাটা নেব। একটা মাসিক পরীক্ষা তোমাদের ইতিমধ্যেই হয়েছে এবং এভাবেই কিন্তু তোমাদের কার্যক্রম চলবে। সবাই তোমরা ভালো থেকো।